আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। অনেকটা কাকতালীয় ভাবেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডাভালের সাথে কথা হলো বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আজকে প্রধানত এই বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, অনেকেই বলেন তিনি মূলত আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত ইমপ্লান্ট। এই ইউনূস প্রশাসনের মধ্যে আমেরিকার যে মানুষটা সবচেয়ে বিশ্বস্ত এবং প্রতিনিধিত্ব করে তিনি হলেন এই ডক্টর খলিলুর রহমান, এবং তার সাথে আমেরিকান কর্তৃপক্ষের খুব ভালো সম্পর্ক। পাশাপাশি ভারতের সাথেও তিনি একটি চমৎকার সম্পর্ক ডেভেলপ করেছেন। বিশেষ করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডাভাল ডক্টর খলিলের সাথে অনেক বিষয়ে আলাপ করেন এবং বোঝাই যায় যে তারা পরস্পর কথা বলে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং আমরা অতীতে দেখেছি যে ডক্টর খলিল আলোচনার জন্য দিল্লি গেছেন, আবার কাতারে গেছেন। কাতারে সেখানে মার্কিন প্রতিনিধি ছিল, সেখানে ভারতের প্রতিনিধি ছিল, সেখানে কাতারেরও প্রতিনিধি ছিল। তো বিভিন্ন পর্যায়ে এই আলোচনাগুলোতে, এবং আমরা ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদির সাথে যে ডক্টর ইউনূসের একটা সংক্ষিপ্ত সাইডলাইন মিটিং হয়েছিল, সেটার পেছনে কিন্তু এই অজিত দোভাল এবং ডক্টর খলিলের দুজনেরই কৃতিত্ব আছে। ডক্টর খলিলের সাথে যেহেতু অজিত দোভালের নিয়মিতই কথা হয়, তো অজিত দোভাল ফোন করেছিলেন বেসিক্যালি ডক্টর খলিলকে। তো ডক্টর খলিল একটা বিষয়ে খুব অস্বস্তিতে ছিলেন। এই যে মিটিংগুলোর কথা বললাম, ভারতে বা কাতারে বা ব্যাংককে বা যেখানেই ভারতীয় এবং মার্কিন কর্তৃপক্ষের সাথে মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, এবং ডক্টর খলিলকে দায়িত্ব দেওয়া হয় যে এই মেসেজটা ডক্টর ইউনূসের কাছে নিয়ে যাবেন। যতবারই ডক্টর খলিল সেই মেসেজগুলো নিয়ে আসছে, ডক্টর ইউনূস কিন্তু কোনোটাই গ্রহণ করেনি এবং পাত্তা দেন, একদম উড়িয়ে দিয়েছে। এবং এই মেসেজগুলো মূলত বাংলাদেশে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সেটা যেন ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি হয়, সেটা নিয়েই কিন্তু এই আন্তর্জাতিক মহলে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে। আপনারা জানেন যে ডক্টর ইউনূস অনেকটা একক সিদ্ধান্তে আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না, তার নিবন্ধন স্থগিত করেছে। এগুলো মূলত ডক্টর ইউনূসের ব্যক্তিগত প্রতিহিংসার জায়গা থেকে এই সিদ্ধান্তগুলো হয়েছে। এগুলো যে তার উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে, সেখানে অধিকাংশ উপদেষ্টাই কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। কিন্তু ডক্টর ইউনূস যেহেতু বাংলাদেশের ভালো করতে আসেনি, তিনি এসেছেন ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এবং ব্যক্তিগত প্রতিশোধের বিষয়গুলো সর্ট আউট করতে। সেই কারণে আমরা দেখছি তো ডক্টর খলিলকে প্রত্যেকবার ডক্টর ইউনূস রীতিমতো ভৎসনা করেছে, একবার বেইমানও বলেছে এবং বলেছে যে আপনাকে পাঠাই আমাদের পক্ষে নেগোশিয়েট করতে, আপনি যা এমন এমন মেসেজ নিয়ে আসেন যেগুলো তো আমাদের বিপক্ষের, আমাদের প্রস্থানের রোড ম্যাপ, যেটা আমি আগেও বলেছি। তো এই অজিত দোভাল ফোন করেছিলেন, এবং অজিত দোভাল ডক্টর খলিলকে যখন ফোন করেছেন, তিনি তখন ডক্টর ইউনূসের সামনেই ছিলেন। এবং অজিত দোভাল যেহেতু মেসেজ কনভে করছে এবং সেগুলো কাজ হচ্ছে না, তিনি চেয়েছিলেন যে ডক্টর ইউনূসের সাথে সরাসরি অজিত দোভাল কথা বলুন, এবং তিনি ডক্টর ইউনূসের পারমিশন নিয়ে তাকে ফোনটা দেন, এবং অজিত দোভাল ডক্টর ইউনূসের সাথে কথা বলেন। যে এটা খুবই ভাইটাল ছিল এই ফোন আলাপটা। এটা সম্ভবত গতকাল বা পরশু হয়েছে। তো এইখানে অজিত দোভাল কিন্তু খুব কড়া ভাষায় কথা বলেছেন। তিনি বারবার বলেছেন যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ, ফ্রি, ফেয়ার ইলেকশন করেন, এবং সেটি প্রয়োজনে 12ই ফেব্রুয়ারিতে, যেহেতু সেটা সম্ভব না, প্রয়োজনে নির্বাচনটা পিছিয়ে নেন, এবং সেই নির্বাচনে যেই জয়লাভ করবে, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, ভারতের তার সাথে কাজ করতে কোনো আপত্তি নেই। এবং অজিত দোভাল অনেকটা ক্ষুব্ধ হয়ে বলেন যে আমরা অনেকবার আপনাকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, আপনি কোনোবার শুনছেন না একবারও। হ্যাঁ, আপনি নিজেকে কি মনে করেন? এবং আপনি এই যে আপনার যে গোয়ার্তুমির জন্য যে বাংলাদেশের যেদিকে যাচ্ছে বাংলাদেশ, সেটা তো কারো জন্যই ভালো হবে না, না বাংলাদেশের জন্য, না প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য। এবং তিনি আবারও বলেন, এবং ডক্টর ইউনূস আসলে এই মুহূর্তে রাজনীতিতে খুব নিঃসঙ্গ হয়ে গেছেন। তার সাথে পাকিস্তান আছে, বাংলাদেশের জামাতে ইসলাম আছে, আর আন্তর্জাতিক যে মিত্রগুলো তার সাথে ছিল তারা কিন্তু নেই। ভারত তো বরাবরই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। আমি ইনক্লুসিভ ইলেকশনের কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেছিলেন যে প্রতিবেশী দেশ হিসেবে তাদের এই বিষয়ে নাক গলানো উচিত না। কিন্তু আগেও আমি বলেছি, ইনক্লুসিভ নির্বাচনের দাবি তো এখন বিশ্বের অনেক দেশই তুলছে। আমেরিকা বলেন, ইউকে বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের অধিকাংশ দেশ বলেন, অস্ট্রেলিয়া বলেন, সবাই তো এখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। এখন ইউনূসের সাথে
ডিপ স্টেটের একটা অংশ আছে, কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু তারা ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে এবং তারা ভারতের সাথে মিলেই বাংলাদেশের ব্যাপারে কৌশলগুলো নির্ধারণ করছে। তো এই অবস্থায় ডক্টর ইনুস যে ঘাওড়ামি করতেছে সেটার উপরে কিন্তু ভারত থেকে এই ফোন আলাপের মাধ্যমে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হলো, এবং ডক্টর ইউনূসও বুঝে গেছে। ডক্টর ইউনূস অনেকেই বলছে যে আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে তো আমার রক্ষা হবে না, এবং অজিত দোভাল যেভাবে কথা বলেছেন, এখন ইউনূসের সামনে এখন পদগুলো খুব সংকীর্ণ হয়ে আসছে। তিনি একটা ইনক্লুসিভ ইলেকশনের ব্যবস্থা করে তিনি সসম্মানে চলে যেতে পারেন হয়তো, কিন্তু তিনি যে পথে যাচ্ছেন তাতে তার ভবিষ্যৎ সেফ এক্সিটও কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। আমি বারবারই বলছি যে পর্দার আড়ালে অনেক খেলাধুলা চলছে এবং পলিটিক্স ইজ এ গেম। এই মুহূর্তে অনেকেই বলছেন যে আওয়ামী লীগ কেন রাজপথে নামে না, আওয়ামী লীগ কেন আন্দোলনের ডাক দেয় না, কিন্তু আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা মনে করেন যে এখনই রাজপথে নামবার সময় নয়, বরং কূটনৈতিকভাবে যদি এই সমস্যার একটা সমাধান করা যায়, এবং ভারতের পক্ষ থেকে কিন্তু ডক্টর ইউনূসকে আরো অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে, কিন্তু তিনি সেগুলো মানবেন বলে মনে হচ্ছে না। কিন্তু এখন যেহেতু বাংলাদেশে তারেক রহমান এসেছেন, এবং তারেক রহমান এসেছেন আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারেন যে তিনি একেবারে সাদামাটা ভাবে আসেননি। তিনি তার এই আগমনটার সাথে অনেকগুলো শর্ত জড়িত, এবং এই শর্তগুলোর মধ্যে একটা ছিল ইনক্লুসিভ ইলেকশন, এবং তারেক রহমান ইনক্লুসিভ ইলেকশনে রাজি, এই মুহূর্তে রাজি, এবং সেই শর্তেই তিনি বাংলাদেশে এসেছেন। এছাড়াও আইসিটির বিচার মামলা, এই বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা, এগুলোর ব্যাপারেও অনেক শর্তে এগ্রি করেই তারেক রহমান বাংলাদেশে এসেছেন। তো বাংলাদেশের সামনে এখন আহ, একটা সুযোগ এসেছে যে সবাই মিলে একটা ইনক্লুসিভ ইলেকশনের মধ্য দিয়ে একটা গণতন্ত্রের নবযাত্রা শুরু করার। সেই সুযোগের পথে একমাত্র বাধা হলেন ডক্টর ইউনূস, এবং ডক্টর ইউনূসের পেছনে জামাত আছে, আর আছে সেনাপ্রধান। সেনাপ্রধান বেসিক্যালি জামাত তো খুবই মানে হতাশ হয়ে গেছে, কারণ জামাতের এবার তারা নিশ্চিত ছিল যে তারা ক্ষমতায় যাবে, এবং যেহেতু সেনাপ্রধানও তাদের সমর্থন করে, তারা ভাবতেই পারেনি। তো তারা এখন যদিও আমরা জানি যে একদম চূড়ান্ত মুহূর্তে বিএনপি জামাত সব এক হয়ে যাবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, যদি সেরকম কোনো সিচুয়েশন আসে, কিন্তু তার আগ পর্যন্ত জামাত যেহেতু একটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন ভঙ্গের মুখোমুখি দাঁড়িয়ে জামাতও কিন্তু বেশ কিছু ডার্টি পলিটিক্স এই মুহূর্তে খেলছে। সেটা নিয়ে আরেকটি পর্বে কথা বলবো। আজ এ পর্যন্তই। নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবেই, এখন পর্যন্ত কিন্তু এ নিয়ে শঙ্কা মানে সংশয় আছে। অনেকেই চেষ্টা করছে যে 12ই ফেব্রুয়ারি প্রয়োজনে আরো কিছুদিন নির্বাচন পিছিয়ে, এবং সেই পেছানোর নির্বাচনটি ডক্টর ইউনূসের অধীনে আদৌ হবে কিনা সেটা নিয়ে এখনো কিন্তু সন্দেহ রয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জামাতের রমরমা রাজনীতি রীতিমতো ভাটার টানের কবলে পড়েছে। জামাতি নেতাদের চেহারায় যে উজ্জ্বলতা ছিল, তারা যেভাবে লোকজনকে দেখলে করমর্দন করতেন, হাসি মুখে মানুষের সঙ্গে মোলাকাত করতেন, কোলাকুলি করতেন, অতি আদর করে আবার অনেকের গালে চুম্বন দিতেন, চুমা, সেই জিনিসগুলো গত কয়েকদিন ধরে বন্ধ আছে। জনাব তারেক রহমান সাহেবের যে বাংলাদেশে আগমন, এটি জামাতকে ভারী বেকায়দায় ফেলে দিয়েছে। অনেকে লক্ষ্য করছেন যে এই মুহূর্তে তারা নড়াচড়া করতে পারছে না, তারা কিছু ত্যাগ করতে চাচ্ছে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তারা সেই জিনিসগুলো ত্যাগ করতে পারছে না। যেমন ধরুন, আপনার পেটের মধ্যে মোচড় দিচ্ছে, কিসে মোচড় দিচ্ছে বুঝে নেন। এখন আপনি এরকম একটা জায়গার মধ্যে আছেন, যে জায়গাতে আপনি না বায়ু ত্যাগ করতে পারছেন, না অন্য কোনো কিছু ত্যাগ করতে পারছেন, কিন্তু আপনার খুব কষ্ট হচ্ছে। তো সেই কষ্ট আপনার চোখে মুখে যেভাবে ফুটে উঠবে, এটা আপনি কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে থাকেন, কোনো পবিত্র জায়গাতে থাকেন, কোনো জনসমাবেশে থাকেন, যেখানে আসলে আপনি এই জিনিসগুলো আপনার শরীরের যে অংশ মানে আপনি ত্যাগ করতে ইচ্ছুক বা প্রয়োজন, আপনি সেটা পারছেন না পরিস্থিতির কারণে। লোকজন বলবে কি, শব্দ যদি হয়ে যায়, গন্ধ যদি ছড়িয়ে যায়, তাহলে কি হবে? তো এইরকম একটা পরিস্থিতিতে আপনি খুব কষ্ট করে চেপে আছেন।
কিন্তু আপনার শরীর বাঁকা হয়ে যাচ্ছে, মুখ বাঁকা হয়ে যাচ্ছে, চোখ মুখ বাঁকা হয়ে যাচ্ছে। তো এরকম অনিচ্ছাকৃত অনেকগুলো বিষয়। এখন জামাত এই মুহূর্তে ধুমছে যে কথাগুলো বলতে চায় তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, জামাতের বট বাহিনী তারাও যে কথাগুলো এই মুহূর্তে বলতে চায়, প্রাণ খুলে গালি দিতে চায়। তারা শেখ হাসিনাকে যে ভাষায় গালাগাল করেছে, তারপর যে ভাষায় যারা স্বাধীনতার পক্ষের শক্তি রয়েছে, মুক্তিযোদ্ধা রয়েছেন, তাদেরকে যে ভাষায় তারা গালাগাল করেছে, তার চেয়ে জঘন্য এবং নিকৃষ্ট ভাষায় এখন তারা জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির কিছু শীর্ষ নেতৃবৃন্দ যারা তারেক জিয়াপন্থী তাদেরকে গালাগাল দিতে চাচ্ছে, কিন্তু এটা সম্ভব হচ্ছে না। এর কারণ হলো এখন সারা বাংলাদেশ তারেক রহমান সাহেবের যে জ্বরে, সেই জ্বরে আক্রান্ত। দেশের বড় বড় শিল্পপতি, বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যারা সেই গত 14-15 মাস ধরে জামাতকে যাকে বলে হাদিয়া দিচ্ছে, জামাতের দাবিদারি করছে, অনেকে জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে তাদের অফিসের চাকরি টাকরি দিয়ে রীতিমতো ধরে নিয়েছে যে জামাতই রাষ্ট্র চালাচ্ছে এবং আগামীতে জামাত রাষ্ট্র চালাবে। কিন্তু তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে এই পুরো জিনিসটা এলোমেলো হয়ে গেছে এবং এখন আর লোকজন কেউ জামাতকে চিনতে চাচ্ছে না, না চেনার ভান করছে। এটা খুবই অবমাননাকর। একটা সমাজে, একটা সংসারে বা একটা মাহফিলে আপনি যখন একটা বড় চেয়ার নিয়ে বসে থাকেন এবং সব মানুষ যখন আপনাকে প্রিভিলেজ দিতে থাকে, এরপরে হঠাৎ করে অন্য এক কুতুব এলেন, অন্য একজন মেহমান এলেন এবং তাকে সবাই মেহমান আজিম মানে প্রধান মেহমান হিসেবে বরণ করে নিল, আপনার অবস্থা কি হবে একটু বোঝার চেষ্টা করুন। তো এই গত 14 মাসে বাংলাদেশ পুরো রীতিমতো জামাতময় ছিল। জামাতের বাইরে রাজনীতি নেই, জামাতের নেতাদের বাইরে কোনো নেতা নেই, জামাতের যে আমির তার উপরে বাংলাদেশে কোনো সুপ্রিম লিডার নেই। তিনি যা বলেন তাই খবর, তিনি যেখানে যান সেদিকে ক্যামেরা যায়, তিনি হাসলে বাংলাদেশ হাসে, তিনি কাঁদলে বাংলাদেশ কাঁদেন, তার যা ইচ্ছা তাই তিনি করেন, জাস্ট লাইক মানে একজন কি বলবো আমিরুল মুমিনিনের মতো। কিন্তু যেই মুহূর্তে 25 তারিখে, ডিসেম্বর মাসের 25 তারিখে তারেক রহমান সাহেব আসলেন, সারা দেশের মানুষ তারেক রহমান সাহেবকে নিয়ে, তার স্ত্রী, তার কন্যাকে নিয়ে, এমনকি তার বিড়ালটাকে নিয়ে মানুষের যে আগ্রহ, যেভাবে মানুষ তারেক রহমান সাহেব, তার পরিবার, তার মা, তার বিড়াল সব কিছু নিয়ে যে খুশিতে তারা যে টকবক করছে, এটা সব মানুষ সহ্য করলো। জামাতের পক্ষে আসলে এই জিনিসটি সহ্য করা খুবই কঠিন একটা বিষয়। ফলে জামাতের কিন্তু মন খারাপ। আমি কয়েকজন নেতাকে দেখলাম, তারা যেভাবে কথা বলেন সচরাচর গত 14 মাসে, তাদের যে ধরনের ড্রেস কোড থাকে, তাদের চেহারায় যে ধরনের একটা দ্যুতি থাকে, প্রায় সবকিছুই ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেছে। তারা তারেক রহমান সাহেবকে স্বাগত জানাতে চাচ্ছে, কিন্তু সেই অন্তর থেকে স্বাগত জানানোটা হচ্ছে না। যে আমাদের আমির স্বয়ং একটি যাকে বলে ছোট্ট একটি স্ট্যাটাস দিয়েছেন, জনাব তারেক রহমান সাহেবকে সপরিবারে সুস্বাগতম জানিয়েছেন। এখন এই যে সপরিবারে সুস্বাগতম, এটি নিয়ে প্রথমে বানানে ভুল হয়েছে। তো বানান যখন তিনি 3বার করে ঠিক করলেন, ছোট্ট একটি শব্দ, সবাই বলার চেষ্টা করলো ছি ছি ছি, এত বড় একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের আবার যিনি আমির, একটা স্ট্যাটাস তিনি বাংলায় লিখতে পারেন না, তাও ভুল হয়। পরে যখন তিনি সেই শব্দগত যে বানান ত্রুটি, সেই ত্রুটি দূর করলেন বটে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যে শব্দটি প্রয়োগ করা হয়েছে সেই শব্দটিও বাংলা ব্যাকরণ অনুযায়ী যথাযথ হয়নি, যেমন সপরিবারে। তো সপরিবারে এই শব্দটি সঠিক নয়, বা সুস্বাগতম এই শব্দটি সঠিক নয়, স্বাগতমই যথেষ্ট। এখানে সুশব্দটি যুক্ত করা হলে মানে দ্বৈত, এখানে দ্বৈত ইতিবাচক শব্দ হয়ে যায়। তো এই বিষয়গুলি নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে। কেউ হয়তো মস্করা করে বলছেন যে জামাতের আমিরের উচিত ছিল আরবিতে একটি যাকে বলা হয় স্ট্যাটাস দিতে। তিনি যদি হালান শাহলান বা হালান ওয়া শাহলান ইয়া তারিক রহমান, দেখেন কত সুন্দর হতো না, আহলান ওয়া শাহলান ইয়া তারিক রহমান ওয়া জুবাইদা রহমান ওয়া জাইমা রহমান, কত সুন্দর হতো না। এখন এই যে এই ওয়া শব্দের অর্থ এবং, মানে জনাব তারেক রহমান সাহেব এবং জুবাইদুর রহমান সাহেব এবং যাকে বলা হয় জাইমা রহমান সাহেবা, তাদেরকে যাকে বলা হয় বাংলাদেশের স্বাগতম জানালাম। এখানে হয়তো আপনারা বলতে পারেন যে তারেক রহমান সাহেবকে সাহেব বললেন, জুবাইদা রহমানকে সাহেব বললেন, আর জাইমা রহমানকে কেন সাহেবা বললেন? এটার অর্থ জামাত বলতে পারতো যে যেহেতু তারেক রহমান সাহেবের অবর্তমানে জুবাইদুর রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মনে করা হয়,
কাজেই এখানে জুবাইদুর রহমান ব্যক্তি, তাকে স্যার সম্বোধন করতে হবে, এবং তার যে উপাধি সেটাও হবে চেয়ারপারসন, নট চেয়ার ওমান। তো এই জন্য আসলে তাকে সাহেবের সদর এই হিসাবে আমরা আখ্যায়িত করেছি। আর দ্বিতীয়ত আরবিতে তারা যদি বলতেন, আমাদের দেশের লোক আরবিতে একটা গালি দিলেও মনে করে যে প্রশংসা করা হলো। তো সেই কাজটি তারা না করে বাংলাতে করার কারণে এই ধরনের ট্রল হচ্ছে। এখন যে বাস্তব সমস্যা বাংলাদেশে, তারেক রহমান সাহেব যেখানে যাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল তৈরি হচ্ছে। তিনি শহীদ মিনারে যাচ্ছেন, না শহীদ মিনারে না, তিনি জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন, তার পিতার কবর জিয়ারত করতে যাচ্ছেন, তারপরে হাদির কবর ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে তিনি জিয়ারত করতে যাচ্ছেন। এই বিষয়গুলো যাই যাচ্ছেন, মিডিয়াগুলো এতটা অকৃতজ্ঞর মতো আচরণ করছে, যারা গত 14 মাস ধরে জামাতি হেফাজতে তারা মূলত বেঁচে আছে। অনেকগুলো মিডিয়া যেগুলো মূলত আওয়ামী লীগের কর্তৃত্ব ছিল। তো যদি জামাত না থাকতো, এদেরকে সেই যাকে বলা হয় সমন্বয়ক, কিংবা যারা এই নতুন বিপ্লব, যেটাকে লাল বিপ্লব বলা হয়, তো সেই নতুন বিপ্লবের যারা অধিকর্তা, এমনকি যারা বিএনপির হর্তাকর্তা, তারা জামাত না হলে অনেক মিডিয়া হাউসকে তছনছ করে দিত। প্রথম আলো, ডেইলি স্টার কি হয়েছে, তার চেয়ে বেশি তছনছ করা হতো। তো যে জামাত তাদেরকে এই গত 14-15 মাস ধরে বাঁচিয়ে রেখেছে, এই মিডিয়াগুলো তাদের ভুল পাল্টাতে, চোখ পাল্টাতে একটা মিনিটের সময় নেয়নি। তারেক রহমান আসছে, খবর দিবেন বা সেটা প্রচার করলে হয়, কিন্তু সেটা কন্টিনিউয়াস লাইভ করতে হবে, দেখাতে হবে। সেটা নিয়ে সকাল বিকাল তিনি কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, বাসার গেটের সামনে কারা দাঁড়ানো, তার পিছনে কে, সামনে কে, এই জিনিসগুলো মিডিয়াতে যেভাবে আসছে, এটা জামাতের সহ্য হচ্ছে না। জামাত মূল ব্যাপার হলো যে আমাদের তো অনেক কিছু আছে, আমাদের সেই ইতিহাস আছে, সাহিত্য আছে, সংস্কৃতি আছে, ইমান আছে, একিন আছে, দাড়ি আছে, টুপি আছে, পাজামা আছে, আরো কত কিছু আছে। তো সেগুলো নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা তো বিড়াল পুষি, আমাদের অনেকের বাসায় বিড়াল আছে, কিন্তু আমাদের সেই বিড়াল নিয়ে কেন লোকজন আধিক্যতা দেখায় না? আমাদের অনেকের মেয়ে বিড়াল পুষে, ছেলে বিড়াল পুষে, তো সেগুলো নিয়ে কেন লোকজন খবরাখবর রাখে না? তা না রেখে তারেক রহমান সাহেবের মেয়ের বিড়াল, সেটিকে নিয়ে কেন এই আধিক্যতা করা হচ্ছে? তো এই পুরো বিষয়গুলো নিয়ে জামাতের মন খারাপ হবে, ঈর্ষা হবে, এটা স্বাভাবিক। এগুলো গেল ট্রলের কথা। এবার সিরিয়াসলি কিছু কথা বলি। সেটা হলো জামাত গত কয়েক মাস যাবত যে রাজনীতির হিসাব করে এগুচ্ছে, সেখানে তাদের যে সকল প্রোডাক্ট, বাই প্রোডাক্ট, তাদের প্রকাশ্য সংগঠন, গুপ্ত সংগঠন, তাদের প্রক্সি সংগঠন, সব মিলিয়ে প্রায় 1.5 ডজন মানে 18টি মতো সংগঠন গোপন এবং প্রকাশ্যে গত 14-15 মাস ধরে বাংলার মানুষকে কনফিউজড করে রেখেছে। তারা নিজেরা কখনো দ্বন্দ্ব করে, সংঘাত করে, তারা কখনো বিএনপির পিছনে লাগে, কখনো আওয়ামী লীগের পিছনে লাগে, কখনো ডক্টর ইউনূসের পিছনে লাগে, কখনো এমনকি জামাতের পিছনে লাগে। কিন্তু আসলে এই গ্রুপগুলো সবই হলো প্রক্সি গ্রুপ। তো এই প্রক্সি গ্রুপ নিয়ে জামাত যেটা চিন্তা করেছিল যে আরো কিছুদিন সময় পেলে অনায়াসে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে পারবে। তারেক রহমান সাহেবের অবর্তমানে যেভাবে বিএনপিকে স্কুইজ করা যায়, মুচড়ানো যায়, দমড়ানো যায়, এবং বিএনপির লোকদেরকে যেভাবে ভয় দেখানো যায়, এবং যেভাবে বিএনপির নেতাকর্মীদেরকে অপমান করা যায়, এবং বিএনপির মির্জা ফখরুল সাহেব, সালাউদ্দিন সাহেবের মতো মানুষ যেভাবে জামাতের নেতাকর্মী দ্বারা বিভিন্ন জায়গাতে অপমানিত হয়েছেন, ধর ভুয়া বলে যেভাবে শব্দ তোলা হয়েছে, এবং বেশ কয়েকটি জায়গাতে তো মির্জা আব্বাস, সালাউদ্দিন সাহেব রীতিমতো শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলেন জামাত শিবিরের লোকজনের হাতে। তো এই দৃশ্য আমরা দেখেছি। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অফিস, সেই অফিসে গিয়েও জামাতের লোকজন যেভাবে তারা তোয়াজ তদবির পেয়েছেন, ঠিক উল্টো হয়েছে বিএনপির ক্ষেত্রে। বিএনপির যারা নেতৃবৃন্দ গিয়েছেন তাদেরকে গলায় মালা পরে তারপর শেষে প্রোটোকল মেনটেন করে যেতে হয়েছে। অনেক ক্ষেত্রে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, অনেক ক্ষেত্রে তারা যখন সাক্ষাৎ করতে চেয়েছে তখন তাদেরকে সাক্ষাৎ করতে দেওয়া হয় না, ইত্যাদি নানা রকম সমস্যার কারণে জামাত সবসময় নিজেদের মধ্যে একটা যাকে বলা আত্মতৃপ্তি কাজ করতে, যে আমরা সরকার পরিচালনা করছি এবং আমরা বিএনপির লোকদেরকে যখন ইচ্ছা তখন বলছি চলে যাও, তারা চলে যাচ্ছে, আবার যখন ইচ্ছা তখন ডাকছি, আমরা ইচ্ছা মতো বিএনপি নেতাদের সঙ্গে দেখা করতে পারছি, তাদেরকে ডাকতে পারছি, আবার প্রয়োজন অনুযায়ী তাদেরকে দূরে সরিয়ে তাদের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলতে পারছি। হয় বিএনপির যারা লোকজন আছে তারা আমাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না। এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল, সেই ন্যারেটিভটা রীতিমতো মুখ থুবড়ে পড়েছে জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার পর। এখন নির্বাচনের মাঠে